নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহর জুড়ে গজিয়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান ও একাধিক শপিং মল। এসব প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখলেন জেলা দমকল আধিকারিকেরা। ভরা বর্ষায় তিস্তা পাড়ের বাসিন্দাদের একমাত্র নৌকোই যোগাযোগ ব্যবস্থা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহিরচরের বাসিন্দারা একমাত্র নৌকোর মাধ্যমে বর্ষাকালে অন্যান্য এলাকার সাথে সংযোগ রক্ষা করেন। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট এবং শপিং মলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান চালালো জলপাইগুড়ি দমকল বিভাগ। জনবহুল এলাকায় থাকা বিভিন্ন হোটেল, ফাস্টফুডের দোকান, শপিং মল ও কারখানায় আচমকাই অভিযান চালালো দমকল বাহিনী। এই অভিযানের মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা দেখেছেন আধিকারিকেরা। আজকাল বেশিরভাগ ফাস্টফুডের দোকান ও কারখানায় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে রাখা হয় না বলে অভিযোগ রয়েছে। এই জন্য বিভিন্ন ফাস্টফুডের দোকান ও কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে। সাম্প্রতিককালে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে। এরপর থেকেই নড়ে চড়ে বসেছে দমকল বিভাগ। জলপাইগুড়ি শহরে যত্রতত্র গজিয়ে ওঠা বিভিন্ন ফাস্টফুডের দোকান ও কারখানার পাশাপাশি শপিং মলগুলোতেও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকলে জরিমানা করার কথা জানায় দমকল বিভাগ। শহরে এমন প্রায় শতাধিক ফাস্টফুডের দোকান, হোটেল ও কারখানা রয়েছে। দমকল বাহিনী কয়েকটি জায়গায় অভিযান চালায়। দমকল বিভাগের আধিকারিকেরা এই অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন। সেগুলো আমরা প্রত্যেক মাসেই এটা করে থাকি। এটা আমাদের রুটিন ইন্সপেকশন। মূলত কি বিষয়ের উপর আপনারা তাদেরকে সচেতন করেন বা কি করা উচিত, কি বার্তা দেবেন? আমরা সবসময় যে বিষয়গুলোর উপরে ফোকাস করি সেটা হচ্ছে মূলত ফায়ার। আগুন লেগে গেলে কি করবে, কি করা উচিত বা কি করা উচিত নয়, এবং যদি এই ধরনের শপিং মলে আগুন লেগে যায় তখন এখানকার কর্মীরা বা যারা ক্রেতা যারা থাকবেন তাদের সিকিউরিটির কথা ভেবেই তারা কি করবেন সেই মুহূর্তে, সেটাই আমরা মূলত দেখি এবং তাদেরকে অ্যাওয়ার করি। অনেক সময় দেখা যায় জলপাইগুড়ি শহরে বিভিন্ন ঘিঞ্জি এলাকাতে আপনারা পৌঁছাতে আপনাদের অসুবিধা, সেক্ষেত্রে কি বলবেন? ঘিঞ্জি এলাকা রয়েছে, অনেক ঘিঞ্জি এলাকা রয়েছে, এটা তো অস্বীকার করবার কিছু নেই, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রশাসনের ব্যাপার। কিন্তু ঘিঞ্জি এলাকাগুলোতেও আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি। সেখানকার মানুষজনকে আমরা সচেতন করি যে ফায়ার হলে কি করবেন বা কি করবেন না, বা কি করলে পরে আগুন লাগবে না, আপনারা কিভাবে সচেতন থাকবেন, কিভাবে আগুনের যে রিস্ক সেটা কিভাবে কমানো যায়, মিনিমাইজ করা যায়, সেদিকে আমরা সবসময় ভিজিটে গিয়ে কি কোনো রকম ঠিকঠাক পাচ্ছেন নাকি কোনো রকম? না, মোটামুটি এই শপিং মল যেগুলো রয়েছে মোটামুটি ঠিকই রয়েছে। এনাদের ডিলও হয় দেখলাম, এবং এই কুপনগুলো সব সচেতন। আপনারাও অনেক সময় অনেক ক্ষেত্রে আপনাদের কিছু গাইডলাইন ওনারা দিলেন বা প্র্যাকটিক্যালি দেখালেন, কি বলবেন? নমস্কার। ওনারা যে উদ্যোগটা নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ ফায়ার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমাদের শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতারা থাকেন, আর সঙ্গে আমাদের নিজস্ব স্টাফও থাকেন, তাদের সুরক্ষার বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ফায়ার রিলেটেড ট্রেনিং আমাদের প্রতি মাসেই হয়ে থাকে। আমাদের স্টাফরাও সচেতন এই বিষয়টাকে নিয়ে, আর এটাকে ভীষণ গুরুত্ব সহকারে আমরা দেখি। দ্যাটস অল। নাম আপনার? গৌরাঙ্গ চক্রবর্তী, স্টোর ম্যানেজার। গৌরাঙ্গ চক্রবর্তী, স্টোর ম্যানেজার। মোদী সরকারের দীর্ঘায়ু কামনা করে মা কালীকে পুজো দিলেন জলপাইগুড়ির এক বিজেপি কার্যকর্তা। রবিবার রাতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। গঠিত হচ্ছে 19তম লোকসভার মন্ত্রিপরিষদ। এই সময় জলপাইগুড়ি জেলায় দলের অন্যতম আলোচিত বিজেপি কার্যকর্তা অলোক চক্রবর্তী শহরের এক কালী মন্দিরে পুজো দিয়ে মোদী সরকারের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বিগত বছরে দলের কিছু নেতৃত্ব তার প্রতি যেরকম অরাজনৈতিক ব্যবহার দেখিয়েছেন তাদের যাতে চৈতন্য ফিরে আসে সেই প্রার্থনা জানালেন বলে নিজেই সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করলেন। আজকে মন্দিরে পুজো দেওয়ার কারণ হচ্ছে অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির আবার পুনরায় তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি তিনি শপথ বাক্য পাঠ করবেন। আর সেই জন্যেই তার শুভকামনা এবং তার দীর্ঘায়ু কামনা, এবং যে সমস্ত মানুষ নরেন্দ্র মোদীর উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, সেই সমস্ত গোটা ভারতবাসীর মঙ্গল প্রার্থনায় মায়ের কাছে প্রার্থনা জানালাম। বলতেই হয়, হয়তো আপনি বলবেন যে বিজেপির কার্যকর্তা হিসেবে কেন আপনি আবার পুজো দিচ্ছেন। তা আমার মনে হয়
যে যারা চেষ্টা করেছিল আমার দলের থেকে হোক, দলের বাইরে থেকে হোক, যারা এই বিজেপিকে হারানোর জন্য, জলপাইগুড়িতে আপনারা দেখেছিলেন বিজেপি বিগত সময় ধূপগুড়ি উপনির্বাচনে তাবর নেতৃত্ব এনেও সেই শেষ রক্ষা হয়নি। কারণ আমার উপরে যে অন্যায় করেছিল সেই অন্যায় মা কিন্তু সাজা হয়েছিল, হারতে হয়েছিল দলকে উপনির্বাচনে। কিন্তু আমি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলাম যে মা, মানুষ তো অন্যায় করেনি, তো আগামী দিন যেন একটা অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির শুভ সূচনা হয়। মা কথা রেখেছেন, তাই মাকে মিষ্টিমুখ করিয়ে আমি নরেন্দ্র মোদীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং গোটা ভারতবাসীর মঙ্গল কামনা করছি। নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়লেন এক মহিলা। রবিবার দুপুরে পার্শ্ববর্তী জেলা কোচবিহারের ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারির দোকানে নকল সোনা বিক্রি করার চেষ্টার অভিযোগে হাতে নাতে ধরা পড়েন ওই মহিলা। জানা যায় ওই মহিলার বাড়ি অসমে। খবরে প্রকাশ, এদিন ভেটাগুড়ি বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে ওই মহিলা সোনা বিক্রি করতে আসেন। দোকানের কর্মচারীরা সোনাটির গুণগত মান যাচাই করতেই বুঝতে পারেন সেটি নকল। স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকান মালিককেও খবর দেন দোকানের কর্মচারীরা। ঘটনার খবর পেয়ে পৌঁছে যান দিনহাটা থানার পুলিশ। এরপর পুলিশ এসে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কি হয়েছে এখানে? আমরা এখানে তো শুনতে পাচ্ছি বলে এই যে নকল সোনা বিক্রি করতে আসছে ধরা পড়ছে। কি? এই যে মহিলা, এই মহিলাটাই বিক্রি করছে, এটাই তো আমরা শুনতে পাচ্ছি। আমরা তো এলাকার বাসিন্দা, এর আগে আমরা দেখিও নাই কোনোদিন। কিন্তু তিনি যে এইভাবে ব্যবসা করে এদের ক্ষেত্রে ধরা উচিত। কেন না হবে? কারণ সাধারণ লোক আমরা ঠকে যাবো। আমরা তো সোনা সম্বন্ধে কিছু নিয়েও না, কিছু ভালো মন্দ বুঝতেও পারি না, তাই না? এরা হচ্ছে বিক্রি করলো, আমরা হয়তো কম দামে পেলাম, নিয়ে ফেলাইলাম, তাই ওরা আমরা ঠক খাবো না। ঠক খাবো, এদেরকে সাজা দেওয়া উচিত, সাজা দেওয়া উচিত। আমরা সাধারণ লোক কিছু নিই না সোনা, বুঝি না, বুঝিও না, চিনিও না। আসিয়া রহমান। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার ব্যবস্থা করল বাম শিক্ষক সংগঠন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই সুবিধে পৌঁছে দেওয়া শুরু হলো রবিবার থেকে। এই প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বজিৎ রায়চৌধুরী জানান, এখন থেকে আমাদের সংগঠনের সদস্যরা 10 লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুযোগ পাবে দেশের যে কোনো বেসরকারি হাসপাতালে। এখনও পর্যন্ত এই জেলায় 111 জনের কার্ড এসেছে। আজ তারই কিছু কার্ড আমরা শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিলাম। মেডিক্লেমের যে সুবিধা, সেই শিক্ষকরা সেগুলো পাবেন আর কি এরপর দিন থেকে। কতজনের করা হলো মোট? 111 জনের আমাদের জেলাতে বলবেন। হ্যাঁ, জলপাইগুড়ি জেলায় 111 জন হয়েছে। আমাদের কার্ডগুলো ধাপে ধাপে আসছে, সেগুলো শিক্ষকদের কাছে ধাপে ধাপে পৌঁছবে। কি সুবিধা হবে এতে? আমাদের শিক্ষকরা 10 লাখ টাকা পর্যন্ত মেডিক্লেমের সুবিধা পাবেন। হেলথ মেডিক্লেমের চিকিৎসার জন্য তারা 10 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস যে সুবিধা সেটা পাবেন। যে কোনো নার্সিংহোমে, এনিহোয়ার ভারতবর্ষের যে কোনো জায়গাতে, যে এনি নার্সিংহোমে তিনি ক্যাশলেস সুবিধা পাবেন 10 লাখ টাকা পর্যন্ত, তিনি এবং তার পরিবার। এর আগে ছিল না এই সুবিধা? না, এই সুবিধা ছিল না। এটা প্রথম আমাদের এটা উদ্যোগ। আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুব কম খরচে একটা বড় অ্যামাউন্টের মেডিক্লেমের যে সুবিধা, সেই সুবিধাটা আমরা আমাদের শিক্ষকদের জন্য নিয়ে আসতে পেরেছি। আমাদের আর একটা যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের যে মেডিক্লেম বিষয়টা আছে, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। সেটা হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2018, সেটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য সীমাবদ্ধ। আমরা দীর্ঘদিন ধরে ডিমান্ড করেছিলাম যে শিক্ষকদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত করানো হোক, কিন্তু সরকার সেটা কানে তুলছেন না। এবং সেই মেডিক্লেম পলিসিরও, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমেরও অনেক বাধ্যবাধকতা আছে। মাত্র 2 লাখ টাকা ক্যাশলেস, যেটা আমাদের শিক্ষকদের পক্ষে যথেষ্ট না, পরিবারের পক্ষে যথেষ্ট না। আপনারা নিজেরাই করলেন? হ্যাঁ, সেই জন্য আমরা নিজেরাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা থাকবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পক্ষে লড়াই চলবে, কিন্তু তার সাথে আমরা যতদিন পর্যন্ত না পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের শিক্ষকদের জন্য, আমাদের সদস্যদের জন্য আমরা এই দাবি করলাম। আপনার নাম আর পরিচয়? আমি কৃষ্ণেন্দ্র রায়চৌধুরী, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। বৃষ্টির মধ্যে ঘটল অঘটন। আস্ত একটি ডাম্পার পড়ে গেল তিস্তা ক্যানেলে। ঘটনাটি গাজলডোবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে ঢুকে যায় ডাম্পারটি। রবিবার সকালে আমবাড়ি গাজলডোবা তিস্তা ক্যানেলে মিলনপল্লী সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির চালক এবং সহকারী চালক। জানা গিয়েছে, আজ ভোরে এই ডাম্পারটি আমবাড়ির দিক থেকে গাজলডোবার দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে নেমে যায় গাড়িটি।
খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ, গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দেখুন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল প্রচুর, ঠিক আছে, গাড়ি তো ধরো সারা রাত চলে গাড়ি, সে ঘুমের অবস্থায় হয়তো গাড়ি একদম চলে গেছে নদীতে। এখন কিছু হয় না, এখন তুলবে, এখন খেলা না, একদম হয় না, কিছু হয় না, ড্রাইভার খালাসি সবই ঠিক আছে। জায়গার নাম হচ্ছে মিলনপুলি গাজলডোবা ভরে গেল থানা। প্রচুর রাত চালায়, প্রচুর রাত চাল। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা, অসুবিধা হচ্ছে খুব, চাইছেন এখন গাড়িগুলো একটু ধীরে ধীরে চালায়, সেটাই যাচ্ছে আমরা। চালসা মালবাজারের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবাহী ছোট গাড়ি। রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা মালবাজার জাতীয় সড়কের নেওড়া সেতু সংলগ্ন এলাকায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, এদিন ছোট ওই পণ্যবাহী গাড়িটি ইট নিয়ে চালসা থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ওই এলাকার পথেই গাড়িটির চাকা ফেটে যায়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। শালবাড়ি থেকে গাড়িটা আসতে ধরছে, আচ্ছা, হঠাৎ তো চাকা বাস্ট হয়ে গেছে, চাকা বাস্ট হয়ে আউটলাইন হয়ে গাড়িটা পাল্টে গেছে। কোন জায়গায় এটা? এটা হচ্ছে শালবাড়ি নেওড়া ব্রিজের সামনে। কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা মানে শালবাড়ির থেকে এই যে আমাদের সনগাছিতে যাবে। কেউ কি আহত হয়েছে? না, কোনো আহত হয়নি। গাড়ি চালকও ঠিক আছে? গাড়ির চালক সবাই ঠিক আছে, গাড়ি পাবে আউটলাইন হয়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে আমির হোসেন। বাড়ি কোথায়? শালবাড়ি। জলপাইগুড়ির বিভিন্ন ছাদ বাগানে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির আমের। জলপাইগুড়ির দিনবাজারে এক বাড়ির ছাদে চাষ হচ্ছে থাইল্যান্ডের এক বিশেষ প্রজাতির আমের। বর্তমানে বাড়ির ছাদে অনেকেই বিভিন্ন ধরনের ফল, ফুল, সবজি চাষ করে থাকেন। বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কাড়ে বটে। সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানেই এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আমের চাষ। তবে মূলত এই ধরনের চাষের ক্ষেত্রে মিয়াজাকি সহ অন্যান্য প্রজাতির আম চাষ করার ট্রেন্ড হলেও শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিংয়ের বাড়িতে চাষ হচ্ছে এমন এক আমের যার প্রতিটি ওজন চমকে দেওয়ার মতো। এই আম গাছটি থাইল্যান্ডের এক বিশেষ প্রজাতির আম গাছ। গাছে বেশি ফলন হয় না, তবে যে কটা আম ফলে তা 10টি সাধারণ আম গাছের প্রায় সমান। কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ফলন দেয় তাহলে সেই গাছে 5-6টি আম ধরবে, যার ওজন প্রায় 10 থেকে 12 কেজি। জানা গিয়েছে শহরের বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন ধরনের চাষ করে থাকেন। গত 2 বছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই গাছের এক একটি আমের ওজন হয় 2 কেজি থেকে 2 কেজি 200 পর্যন্ত। প্রায় 2 বছর ধরে তাদের বাড়ির মানুষেরা এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন। আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে। বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্তবাবুর বাড়িতে ভিড় করছেন বহু প্রতিবেশীও। এটা 3 বছর থেকে এই গাছটা আছে, আর 3 বছর থেকে সমানে আমাকে ফল দিচ্ছে। আগের বছর যেমন একটা দিয়েছিল, তার আগের বছর একটা দিয়েছিল, এবছর 2টা দিয়েছে। আমের ওজন 2 কিলো মোটামুটি থাকে, 2 কিলো 100 এরকম থাকে। আর আমের টেস্ট মানে একদম অমৃতের মতো টেস্ট। এটা থাইল্যান্ড ভ্যারাইটিস আছে। আমার এই আম গাছে পরিচর্যা করি, আমার তো মেন কাজ হচ্ছে স্কুল ইউনিফর্মের। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত?
কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। সকালবেলায় অল্প কিছু সময়ের জন্য বৃষ্টি, তারপরে আবার গরম, তবুও স্বস্তির পরিবেশ সমস্ত জলপাইগুড়ি জুড়ে। সকাল থেকেই মাঝারি ও হালকা বৃষ্টি হওয়ার জন্য কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস জলপাইগুড়ি জেলা জুড়ে। রবিবার সপ্তাহের শুরু থেকেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সাথে জলপাইগুড়িতেও শুরু হয়েছে। এর ফলে কিছুটা হলেও গরমের হাত থেকে মানুষ রেহাই পেয়েছেন। সকাল থেকেই ছিল মেঘলা আকাশের সাথে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার ফলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিছুটা সময়ের জন্য জলপাইগুড়িকে অনেক স্বস্তি দিয়েছে। বর্ষাকালে তিস্তা নদীর ভেতরে অবস্থিত বাহির চরের সাথে অন্যান্য এলাকার যোগাযোগের একমাত্র ভরসা নৌকো। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের একটি বুথ রয়েছে তিস্তা নদীর চরে, যার নাম বাহির চর। বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা এই চরের সাথে অন্যান্য এলাকার যোগাযোগ রক্ষার। ইতিমধ্যে বর্ষার মরশুম শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল তিস্তা নিত্যদিনই পারাপার করে থাকেন এলাকার বাসিন্দারা। প্রায় 2000 মানুষের বসবাস এই বাহির চরে। মূলত কৃষিকাজ ও পশুপালন তাদের প্রধান জীবিকা। নৌকা চালক রঞ্জিত মল্লিক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করতে হয় বর্ষার কয়েকটি মাস। তবে আগের মতো নৌকোতে এখন আর সেরকম উপার্জন নেই, তাই নৌকো চালানোর পাশাপাশি কিছুটা কৃষি ও মোটর মেকানিকের কাজও করে থাকেন বলে জানান তিনি। কতটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়? বন্যা হয়ে থাকে, মানে কতটা জীবনের ঝুঁকি রয়েছে? বিগত দিনের যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করেন, যে কোনো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বা অনেক সমস্যায় পড়তে হয়েছিল, সেই বিষয়ে যদি বলেন। গতবার তো বন্যা আসলো, প্রচুর বন্যা। আচ্ছা, রাত 2টার সময় লোক আনতে যাইতে হলো। মানে যখন বন্যা হয়েছিল, অর্থাৎ ওই সিকিমে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই সময় রাত 2টো পর্যন্ত নৌকা চলাচল করেছেন, ওপারে মানুষগুলো পারাপার করেছেন। বলছেন, এই যে আপনারা দীর্ঘদিন থেকে নৌকা চালিত করছেন, তো কেমন আপনার আর্থিক উপার্জন হয় সেই বিষয়ে যদি বলেন। হয় না আর কি, সেরকম হয় না কেন? লোক কি যাতায়াত কম করেন? কম করে, ডিজেল খরচা আছে, মোবিল আছে, ইঞ্জিনের। মানে আপনার নৌকা কিভাবে চলে? নৌকা তো চলে তোমার যাওয়া আসা 20 টাকা। না, কিসের মাধ্যমে চালান? ইঞ্জিনের মাধ্যমে। ইঞ্জিনের মাধ্যমে। মেশিন রয়েছে নৌকার নিচে? বলছিলাম, এই যে নৌকা আপনারা চালাচ্ছেন, মূলত কারা পারাপার হন? চরের লোক না চরের লোক? ওপার থেকে যারা আসেন? হ্যাঁ, ওপার থেকে বা এপার থেকে যায়। বলছিলাম, রাত কটা পর্যন্ত থাকেন? রাত 7টা 8টা। 7টা 8টা, তারপরে বন্ধ করে দেন? সকালে কয়টায় শুরু হয়? সকালে 8টা। 8টায় শুরু হয়। বলছিলাম, কতটা পরিশ্রম হয়, কতটা মেহনতি হয় এই কাজ করতে গেলে? এগুলা কাজ তো প্রচুর পরিশ্রমের কাজ, ঠিক আছে। আচ্ছা, প্রচুর মেহনতি হয়। এগুলা সবাই করতে হবে না, অনেক জীবনে ঝুঁকি রয়েছে। বলছিলাম, চরের লোক তো অনেক চাষবাস করে থাকেন, তারা মালামাল কিভাবে পার করেন? জল কম থাকে পড়ে জানে, আর জল বেশি হলে নৌকাতে। এই আপনার নৌকাতে নিয়ে আসেন? হ্যাঁ। বলছিলাম, কি নাম আপনার? আমার নাম রঞ্জিত মল্লিক। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 37তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি শাখার 37তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। সম্মেলন শুরুর আগে বিগত বছরের আয় ব্যয়ের হিসেব নিয়ে আলোচনা করা হয়, তারপর শোক প্রস্তাব রাখা হয়। উদ্বোধনী ভাষণের পর আজকের সম্মেলনে স্বাস্থ্য বীমার পরিষেবা থেকে বঞ্চিত পেনশনার্সরা এই নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে আগত পেনশনার্স সমিতির সদস্যরা। এটা হচ্ছে গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি জেলার 37তম জেলা সম্মেলন। এই সম্মেলনে আমরা প্রত্যেক বছর যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সম্মিলিত হই, আমাদের মত ভাব বিনিময় করি। এখানটায় আমাদের মধ্যে উপস্থিত থাকছেন আমাদের ট্রেজারি আধিকারিকগণ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী ভাস্করচন্দ্র লায়েক মহাশয়। আমাদের মূল যেটা দাবি,
তার মধ্যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিমা প্রকল্প আছে সরকারি কর্মচারী এবং অবসরভুক্ত কর্মচারীদের জন্য। সেখান থেকে আমরা সঠিক পরিষেবা পাচ্ছি না বলতে জলপাইগুড়ি একটা বিভাগীয় শহর, জেলা শহর তো অবশ্যই, এখানটায় কোনো রকম তালিকাভুক্ত নার্সিংহোম নাই। না থাকার জন্য আমাদের দূরান্তে যেতে হয় চিকিৎসার জন্য। সবাই বয়স্ক, এটা একটা বিরাট সমস্যা। মেডিকেল কলেজ হাসপাতাল আছে কিন্তু কোনো রকম সুচিকিৎসার বন্দোবস্ত নাই। কোনো পরীক্ষা করতে হলে বাইরে যেতে হচ্ছে, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নাই। তার পরবর্তীতে যদি আমরা যাই যে ডিএ যেটা মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে যেটা দিচ্ছে তার থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। বাজারের সাথে সমতা বজায় রাখতে গিয়ে আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মধ্যে অনেকেই বয়স্ক, অনেকেই যাদের একটা বেশিরভাগ অংশ চিকিৎসার জন্য চলে যায়, তারপরে এটা আর সংকুলন করা যায় না সংসার চালানোর ক্ষেত্রে। এই সমস্ত দাবি নিয়ে আরও কিছু আনুষঙ্গিক আছে, সেগুলি বিস্তারিত ব্যাখ্যা আর করছি না। আপনার নাম আর পরিচয়? বিপ্লব কুমার কর, জেলা সম্পাদক, গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল। হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। জঙ্গলে গরু খুঁজতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম ক্যালম্যান ওরাও, বয়স 65 বছর। ডুয়ার্সের ডায়না বস্তি এলাকার বাসিন্দা। সূত্রের খবর, ডায়না এলাকার বাসিন্দা ক্যালম্যান গতকাল বিকেলে গরু খুঁজতে লক্ষ্মীপাড়া চা বাগানের পাশে থাকা একটি ছোট জঙ্গলে গিয়েছিলেন। বিকেল থেকে নিখোঁজ ছিলেন সেই ব্যক্তি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান পাওয়া যায়নি তার। আজ মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থলে বেশ কিছু হাতির পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে, যার থেকে অনুমান করা হচ্ছে হাতির হামলায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। এদিকে মৃত্যুর ঘটনা রীতিমতো শোকের ছায়া ফেলেছে ওই এলাকায়। चाय बागान क्षेत्र है, लेकिन यहाँ पर बहुत फॉरेस्ट लगा दिया है, घना जंगल है। तो इसी कारण से कल दादाजी था, वो गाय के लेने के लिए आया था। उसी समय अचानक हाथी दौड़ाने लगा, तो भागने के चक्कर में इतना जंगल में कहाँ मिलेगा, उसी समय डेथ कर गया होगा। उसका कैलम्यान उराव। कब हुआ ये? अभी तो मालूम नहीं है, आज देखा। कल से वो 1 बजे गाय लेने आया था, उस समय से हम लोग नहीं पा रहा था इतना दिन में। हाथी इतना था कि हम लोग को फॉरेस्ट ढुक नहीं सकते हैं ना। तो अभी फॉरेस्ट आए, क्या आप लोग का क्या डिमांड है? देखिए, डिमांड एक ही बात है। इससे पहले हम लोग ने जो 2022 को दिया था लिखित रूप में, जो लखीपाड़ा फॉरेस्ट ने बोला था कि हर एक महीना हम लोग सिकलिंग का काम करेंगे, वो नहीं किया। लेकिन अभी हम लोग का डिमांड एक ही है लखीपाड़ा मैनेजमेंट से कि इससे बगल वाला बगान, डायना बगान में जाए, जब चाय का खेती हो रहा है तो यहाँ क्यों नहीं होगा? या तो फॉरेस्ट हटाए या तो हम लोग को सिक्योरिटी दीजिए किसी भी हाल में। काहे कि छोटा छोटा बच्चा सब दिन 7 बजे निकल जाता है, स्कूल जाता है, साइकिल में जाता है। सुबह कल 11 बजे लाइन में गांव में घुस गया था हाथी। कम से कम 30-40 का झुंड रहता है ना। इसमें फॉरेस्ट सबको दिया है हम लोग ने। फॉरेस्ट डीएफओ को भी दिया है, बिरनागुड़ी वाइल्ड लाइफ को भी दिया है, लखीपाड़ा टी गार्डन को भी दिया है, डायना टी गार्डन को भी दिया है। उसके बाद बाना थाना आईसी को भी दिया था हम लोग ने 2022 में। उसके बाद देखिए, इतना देने कागज पत्र देने के बाद भी यहाँ पर कोई नहीं आता है। अभी देखिए, यहाँ लखीपाड़ा का चौकीदार का काम है फर्स्ट ऑफ ऑल कि यहाँ पर जब हाथी है तो हवलदार क्या कर रहा था, उसको जानकारी देना चाहिए ना फॉरेस्ट डिपार्टमेंट को। उसका एरिया में है, उसको जानकारी देना चाहिए। अभी देखिए, हम लोग का एक ही काम है, जब लखीपाड़ा मैनेजर बात यहाँ लिखित रूप में देगा कि ये फॉरेस्ट हटाएगा, चाय बागान लगाएगा, हम लोग मानने के लिए रेडी है। नहीं तो पर सप्ताह यहाँ सफाई होना पड़ेगा, पर सप्ताह सफाई करना पड़ेगा उसको। देखिए, हम लोग जानकर रिस्क लेके दिन रात इधर उधर जाते हैं, तो उस समय हम लोग को कितना दिक्कत होता है। अभी आया मैनेजर ने मैनेजर मोबाइल शायद स्विच ऑफ करके रखा होगा, चौकीदार भी हवलदार भी सब स्विच ऑफ करके रखा है। देखिए, यहाँ से एक लकड़ी चोरी हो जाने से वो लोग घर घर घुसता है। अभी क्यों चौकीदार गायब हो गया? अभी वेलफेयर क्यों नहीं आ रहा है? ट्रैक्टर भेज देता है वहां पर गांव में घुसाने के लिए। तो ये तो देखिए, अगर हम लोग का एक ही डिमांड है, वो लिखित रूप में आज ही देगा, लिखित रूप में आज ही देना पड़ेगा लखीपाड़ा टी गार्डन को कि ये फॉरेस्ट हटाएगा या तो पर सप्ताह सिकलिंग का काम होगा, नहीं तो हम लोग नहीं मानेंगे। मेरा नाम महादेव महतो, डायना बस्ती थानावासी। জলপাইগুড়ি জেলা স্কুল এবং এফডিআই এর 89 ব্যাচের স্টুডেন্টদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার। এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো JYMA ক্লাবের ময়দানে। এফডিআই ও জেলা স্কুলের 89 ব্যাচের মধ্যে যুবকদের উৎসাহিত করতে এই খেলার আয়োজন করা হয়।
টসে জিতে এফডিআই ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মোট 12 ওভার করে এই ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার সূচনার আগে খেলোয়াড়েরা পরস্পরকে শুভেচ্ছা জানান। আগামীতে যুবকদের উৎসাহিত করতেই আজকের এই প্রীতি ম্যাচ বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজকের দিনের খেলা দেখতে উৎসাহী অনেকেই ভিড় করেছিলেন এখানে। শেষে দু দলের মধ্যে খেলার পর এফডিআই 89 ব্যাচ জয়ী হয়। কি বলবেন এই জেলা স্কুলের অসাধারণ আবহাওয়া, একটা অসাধারণ একটা আমাদের উৎসবে আমরা পরিণত করেছি আজকের খেলাটা। এই যে জেলা স্কুল এবং এফডিআর 89 ব্যাচ, আমাদের প্রত্যেকের 50 বছর পূর্তি হয়েছে এবং আমাদের 45 বছরের বন্ধুত্ব, এই বন্ধুত্বকে অটুট রাখার জন্য এবং বর্তমান জেনারেল আমাদের যে জুনিয়র ব্যাচ আছে তাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আজকের এই আয়োজন। কি হলো খেলায়? এই খেলায় আমরা 12 ওভারের ম্যাচ খেলেছি এবং আমাদের দু দলের যে মানে এখানে ইনভলভমেন্ট, একটা সাংঘাতিক ইনভলভমেন্ট ছিল এখানে। এবং এই ম্যাচের জয় পরাজয়টা একটা ব্যাপার নয়, এখানে অফিসিয়ালি এফডিআই জিতেছে, কিন্তু এখানে মানুষের জয়, মানবিকতার জয় এবং সবচেয়ে বড় কথা এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। প্রাকৃতিক পরিবেশকে রক্ষার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ওদলাবাড়িতে। ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি রক্ষার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ওদলাবাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে। গতকাল দুপুর থেকে রাত 9টা পর্যন্ত চলে বিভিন্ন কর্মসূচি। ওদলাবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশনের পাপন বর্ধন বলেন, গত 5ই জুন থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে মাল ব্লকে। 5ই জুন বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল ওদলাবাড়ি দুর্গা মন্দিরে চলে প্রকৃতি নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে নেচার নিয়ে ডকুমেন্টারি অনুষ্ঠান। প্রকৃতিকে রক্ষা করার বার্তাও দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আরও বেশি বেশি করে গাছ লাগানোর বার্তা দেন সংগঠনের সদস্যরা। আজকের অনুষ্ঠান পরিবেশ রক্ষার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার জন্য করা হলো। দুপুরবেলায় একই সেম বিষয়ে আর্ট কম্পিটিশন হয়েছে, আমাদের একটা স্পিচ কম্পিটিশন হয়েছে, একই ছিল সেম। আর সন্ধ্যাবেলায় পরিবেশ নিয়ে যারা কাজ করে, আমাদের সাহায্য করে আমাদের সোসাইটিকে, তাদের একটা সংগঠনও দেওয়া হয়েছে এবং বাচ্চা কাচ্চাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার জন্য আমরা একটা ডকুমেন্টারি বানিয়েছি, সেটাই দেখানো হয়েছে। কিসের বার্তা দিলেন? আমরা পরিবেশকে কি করে রক্ষা করব সেটাই আমরা বার্তা দিলাম। আগামীতে আপনাদের ক্যাম্প আছে, সেই ক্ষেত্রে বাচ্চারা কীভাবে অনুপ্রাণিত হবে? আগামীকাল একদিনের ট্রেকিংয়ের আমাদের প্রোগ্রাম আছে। এটা দিয়ে আমরা 5ই জুন আমরা এমইএস বাগড়াকোটে আমরা গাছ লাগিয়ে আমাদের পরিবেশ তো চালু হয়েছিল এবং আগামীকাল আমাদের ট্রেকিংয়ের করে সেই বার্তা দিয়েই পরিবেশ কী করে রক্ষা করব সেই বার্তা দিয়ে আমাদের প্রোগ্রাম এই বছর। আপনার নাম? আমার নাম প্রদীপ বর্ধন, এইচএসসি সেক্রেটারি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 25.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার।
জলপাইগুড়ি শহর জুড়ে গজিয়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান ও একাধিক শপিং মল। এসব প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখলেন জেলা দমকল আধিকারিকেরা। ভরা বর্ষায় তিস্তা পাড়ের বাসিন্দাদের একমাত্র নৌকোই যোগাযোগ ব্যবস্থা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহিরচরের বাসিন্দারা একমাত্র নৌকোর মাধ্যমে বর্ষাকালে অন্যান্য এলাকার সাথে সংযোগ রক্ষা করেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।